তার বক্তব্য হচ্ছে ভারত যদি একটি রাফাল যুদ্ধ বিমান পাঠায় তাহলে বাংলাদেশ কেঁপে উঠবে। মানে এটা তোমার বাপের দিনের সম্পত্তির জায়গা যে তুমি পাঠাইবার আমরা বসে বসে আঙ্গুল চুষবো। বাংলাদেশের দিকে চক্ষু তুলবেন না, আঙ্গুল উঠাবেন না, জোরে কথা বলবেন না। যদি আঙ্গুল উঠাতে চান তাহলে আঙ্গুল হাতে রাখবো না, যদি চক্ষু উঠাতে চান ওই চক্ষু শরীরের মধ্যে থাকবে না। যদি আপনি আপনার সাবানকে তালাশ করেন, বাংলাদেশের বিরুদ্ধে উঁচু কণ্ঠে কথা বলেন, তাহলে বাংলাদেশের জনগণ আপনার কণ্ঠকেও চেপে ধরবে। তারা না খেয়ে থাকতে পারে, গোলামি করতে পারে না, বা হাজার বছর না খেলেও ঘাস খায় না। আপনি ভেবেছেন কি যে আপনাদের ভয় পাই? বাংলাদেশের মানুষ ব্রিটিশকে ভয় পায় নাই, পশ্চিম পাকিস্তানের কামান এবং ট্যাঙ্কে ভয় পায় নাই, আর বাংলাদেশের মানুষ ভারতকে ভয় পাবে? ওরাই কি করে? এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনাম, এবার দেখবেন বিস্তারিত ভিডিও দেখার আগে আপনার কাছে ছোট করে একটি অনুরোধ, আপনি যদি এই ধরনের আপডেট নিউজগুলো সবার আগে পেতে চান অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। দর্শক চলুন কথা না বাড়িয়ে একের পর এক আপডেট নিউজগুলো দেখে আসি। বাংলাদেশের দিকে চক্ষু তুলবেন না, আঙ্গুল উঠাবেন না, জোরে কথা বলবেন না। যদি আঙ্গুল উঠাতে চান তাহলে আঙ্গুল হাতে রাখবো না, যদি চক্ষু উঠাতে চান ওই চক্ষু শরীরের মধ্যে থাকবে না। যদি আপনি আপনার সাবানকে তালাশ করেন, বাংলাদেশের বিরুদ্ধে উঁচু কণ্ঠে কথা বলেন, তাহলে বাংলাদেশের জনগণ আপনার কণ্ঠকেও চেপে ধরবে। তারা না খেয়ে থাকতে পারে, গোলামি করতে পারে না, বা হাজার বছর না খেলেও ঘাস খায় না। আপনি ভেবেছেন কি যে আপনাদের ভয় পাই? বাংলাদেশের মানুষ ব্রিটিশকে ভয় পায় নাই, পশ্চিম পাকিস্তানের কামান এবং ট্যাঙ্কে ভয় পায় নাই, আর বাংলাদেশের মানুষ ভারতকে ভয় পাবে? থোড়াই কি আর করে? কোনোদিন না। আমরা ভারতকে থোড়াই কি আর করি? আমরা কোনোদিন ভয় পাই নাই, পাবো না। ভারত কি চায়? পায়ে পাড়া দিয়ে আমাদের যুদ্ধ করতে চায়, আমাদের আক্রমণ করতে চায়। ভারত আমাদের উপরে যুদ্ধ চাপিয়ে দেওয়ার ষড়যন্ত্র করতেছে, স্পষ্ট হুমকি দিচ্ছে। বাংলাদেশ নিয়ে ভারতের বক্তব্য স্পষ্ট আন্তর্জাতিক আইনের পরিপন্থী। আজকে ভারত আমাদের হাই কমিশনের উপর আক্রমণ করেছে, ভারত আমাদের পতাকাকে অপমান করেছে, হাই কমিশনের উপরে তারা চড়াও হয়েছে, সেখানে মানুষদের আহত করেছে। ভারত কি চায়? পায়ে পাড়া দিয়ে আমাদের যুদ্ধ করতে চায়, আমাদের আক্রমণ করতে চায়। আমরা সবাই ঐক্য, জাতি ঐক্য, আমাদের দেশের বিরুদ্ধে কেউ ষড়যন্ত্র করে এই দেশকে ধ্বংস করা চক্রান্ত করে, তাহলে আমরা সেখানে কেউ বিচ্ছিন্ন থাকবো না। আমরা জাতি ঐক্য করে সম্মিলিতভাবে সেই ষড়যন্ত্র মোকাবিলা করবো ইনশাআল্লাহ। ভারত আমাদের কেমন বন্ধু আমরা ইতিমধ্যে দেখে ফেলেছি। আসলে ভারত তো আমাদের বন্ধু নয়, বন্ধুত্ব পরিচয় দিতে পারে নাই। আজকে মমতা ব্যানার্জি যে বক্তব্য দিয়েছেন, এটা বন্ধুত্ব কোনো বক্তব্য হতে পারে না, এটা মনে হয় আমাদের শত্রুতার বক্তব্য দিয়েছেন। আজকে লোকসভায় যে বারবার বাংলাদেশ নিয়ে আলোচনা উঠছে, এটা বন্ধুত্ব পরিচয় নয়, শত্রুতার পরিচয় দিয়েছে। আজকে ইসকন কিন্তু আমি মনে করি এটা ধর্মীয় কোনো হিন্দুদের কোনো প্রতিষ্ঠান নয়, এটা সন্ত্রাসীদের প্রতিষ্ঠান। এদেশের হাজারো হিন্দুরা দেশপ্রেমিক, তারা দেশ, এই মাটির মানুষের কথা বলে, তারা এই দেশ নিয়ে ভাবনা করে, এই দেশের উন্নয়নের চেষ্টা করে। কিন্তু ইসকন কিন্তু এই দেশ নিয়ে চিন্তা করে না, বরং দেশকে অস্থিতিশীল করার চক্রান্ত করে। যদি ইসকনের সদস্যরা বাংলাদেশের নাগরিকই হয়, তাহলে তারা কেন দাবি জানাবে যে ভারত হস্তক্ষেপ করতে হবে? ভারত হস্তক্ষেপ করে সমাধান করবে। কিন্তু আমাদের দেশে কোর্ট নাই, আমাদের দেশে হাইকোর্ট নাই, সুপ্রিম কোর্ট নাই। তাহলে আপনি কেন আমাদের দেশে নির্ভর করছেন না? আমাদের দেশের বিচারের উপর আপনি কেন নির্ভর করছেন না? তার মানে আপনি আপনাকে এই দেশের নাগরিক মনে করেন না। আপনি হয়তো বা কোনো দেশের এজেন্ডা পালন করার জন্য চেষ্টা করতেছেন, কোনো দেশের এজেন্ডা বাস্তবায়নের ষড়যন্ত্র করতেছেন। আমি ইসকনকে বলবো, আপনি যে ষড়যন্ত্র করতেছেন, বাংলাদেশের জনগণ বারবার হাজারো ষড়যন্ত্র রুখে দিয়েছে, সাহস করেছে। ব্রিটিশরা ষড়যন্ত্র করে টিকতে পারে নাই, পাকিস্তানেও টিকতে পারে নাই, ফ্যাসিস্টরাও টিকতে পারে নাই। আপনি যে ষড়যন্ত্র করতেছেন, বাংলাদেশের জনগণ ঐক্যবদ্ধ হয়ে আপনার সমস্ত ষড়যন্ত্রকে ধ্বংস করবেন ইনশাআল্লাহ। প্রিয় ভাইরা আমার, আজকে বাংলাদেশ নিয়ে ভারতের বক্তব্য স্পষ্ট আন্তর্জাতিক আইনের পরিপন্থী। ভারতের বক্তব্য এটা আন্তর্জাতিক আইনের লঙ্ঘন। ভারত আমাদের উপরে যুদ্ধ চাপিয়ে দেওয়ার ষড়যন্ত্র করতেছে, স্পষ্ট হুমকি দিচ্ছে। আমি ভারতকে বলবো, আপনি ভেবেছেন কি যে আপনাদের ভয় পাই? বাংলাদেশের মানুষ ব্রিটিশকে ভয় পায় নাই, পশ্চিম পাকিস্তানের কামান এবং ট্যাঙ্কে ভয় পায় নাই, আর বাংলাদেশের মানুষ ভারতকে ভয় পাবে? থোড়াই কি আর করে? কোনোদিন না। আমরা ভারতকে থোড়াই কি আর করি? আমরা কোনোদিন ভয় পাই নাই, পাবো না। যদি আপনি ফারদার আমাদের দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করেন, বহুত কিছু করেছেন, আপনার 5-8টা গোলামকে বাংলাদেশের নেতৃত্বে বসিয়েছেন, এই বক্তব্য আমার না, আপনাদের দেশের সাংবাদিকরা বক্তব্য দিয়েছে যে আমাদের দাসী যদি আমাদের কাছে চলে আসে, সে দাসী শব্দ ব্যবহার করেছে, গোলাম শব্দ ব্যবহার করেছে, কর্মচারী শব্দ ব্যবহার করেছে। ফ্যাসিস্ট সরকার তো বাংলাদেশের সরকার ছিল না, এটা ভারতের 5-8টা গোলাম ছিল। অথচ ভারতের উচিত ছিল এই দেশের সাথে সম্পর্ক করা, এই জনগণের সাথে সম্পর্ক করা। কোনো দল বা কোনো ব্যক্তির সাথে সম্পর্ক নয়, দেশের সাথে দেশের সম্পর্ক থাকবে, দেশের সাথে জনগণের সম্পর্ক থাকবে। কিন্তু না, আমরা কি দেখেছি? ভারত বাংলাদেশের সাথে সম্পর্ক করে নেই, এই জাতি, এই মানুষের সাথে সম্পর্ক করে নেই। ভারত নির্দিষ্ট একটা দল এবং নির্দিষ্ট ব্যক্তির সাথে সম্পর্ক করেছে। আর লেন্দুক দর্জির মতো এই সিকিমের মতো দেশকে ভারতের কাছে তুলে দেওয়ার যতগুলি ষড়যন্ত্র, সমস্ত ষড়যন্ত্র বাস্তবায়ন করেছিল, কিন্তু বাংলাদেশের জনগণের চাপের কারণে, আন্দোলনের কারণে ব্যর্থ হয়েছে। নৌবন্দরের অবস্থা কি আপনি দেখেছেন? কি আইন করেছেন? এই আইন করেছিল যে ভারতের কোনো জাহাজ নৌবন্দরে আসে, বাংলাদেশের নৌবন্দরে, তাহলে যদি বাংলাদেশের কোনো জাহাজ সেখানে মাল খালাস করে, তাহলে ওই অবস্থায় ঘাট খালি করে ভারতের জাহাজকে মাল খালি করার জন্য দিতে হবে। এটা গোলামি, এটা স্বাধীন রাষ্ট্রের আইন হতে পারে না। আজকে ট্রানজিটের অবস্থাটা কি? আমাদের বুকের উপর থেকে নির্বিঘ্নে ভারত যাবে, আর আমরা সামান্য অল্প কিছু রাস্তা পাবো না। এটা বৈষম্য, এটা গোলামি চুক্তি হয়, এটা দেশ টু দেশ চুক্তি হতে পারে না। কাজে ভারতকে স্পষ্ট বলবো, আমরা ঐক্য, আমরা সবাই ঐক্য, জাতি ঐক্য। আমাদের দেশের বিরুদ্ধে কেউ যদি ষড়যন্ত্র করে
এই দেশকে ধ্বংস করা চক্রান্ত করে, তাহলে আমরা সেখানে কেউ বিচ্ছিন্ন থাকবো না। আমরা জাতি ঐক্য করে সম্মিলিতভাবে সেই ষড়যন্ত্র মোকাবেলা করবো ইনশাআল্লাহ। বিগত দিনে করেছি, এখন করবো, ভবিষ্যতে ইনশাআল্লাহ সব ঐক্যবদ্ধভাবে সমস্ত ষড়যন্ত্রকে রুখে দেবো ইনশাআল্লাহ। আমি ভারতকে বলবো, বাংলাদেশের দিকে চক্ষু তুলবেন না, আঙ্গুল উঠাবেন না, জোরে কথা বলবেন না। যদি আঙ্গুল উঠাতে চান তাহলে আঙ্গুল হাতে রাখবো না। যদি চক্ষু উঠাতে চান ওই চক্ষু শরীরের মধ্যে থাকবে না। যদি আপনি আপনার সাবানকে দারাজ করেন, বাংলাদেশের বিরুদ্ধে উঁচু করে কথা বলেন, তাহলে বাংলাদেশের জনগণ আপনার কণ্ঠকেও চেপে ধরবে। তারা না খেয়ে থাকতে পারে, গোলামি করতে পারে না। বা হাজার বছর না খেলেও ঘাস খায় না। বাংলাদেশের মানুষ না খেয়ে থাকলেও, বস্ত্রহীন থাকলেও গোলামি করতে পারে না। আমরা স্বাধীন থাকতে চাই। এই স্বাধীনতার জন্য বারবার আন্দোলন করেছি, এই স্বাধীনতার জন্য বারবার রক্ত দিয়েছি, এই স্বাধীনতার জন্য বারবার জীবন দিয়েছি, কিন্তু গোলামির জিন্দেগি আমরা কোনোদিন কবুল করি নাই, করবো না ইনশাআল্লাহ। তাহলে আসুন, গার্মেন্টস শ্রমিকদের অধিকার দিতে হবে, গার্মেন্টস সেক্টরকে শক্তিশালী করতে হবে, আমাদের রপ্তানি পণ্য আরো বেশি বেশি উৎপাদন করতে হবে, এই দেশ নিয়ে ষড়যন্ত্র করতে তাদের মোকাবেলা করতে হবে, দেশকে সমৃদ্ধভাবে গড়ার চেষ্টা করতে হবে। আল্লাহ আমাকে এবং আমাদের সবাইকে দেশ, ইসলাম এবং মানবতা নিয়ে কাজ করার তৌফিক দান করেন। আলহামদুলিল্লাহ, বিগত গার্মেন্টস শ্রমিক আন্দোলনের কমিটি ভেঙে দেওয়া হলো, বর্তমান কমিটি ঘোষণা করা হচ্ছে। সভাপতি মোহাম্মদ হারুন রশিদ আর সাধারণ সম্পাদক মোহাম্মদ ফারুক হাওলাদার। আলহামদুলিল্লাহ, আল্লাহ সবাইকে বলুন আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار। আল্লাহ আমাদের দেশ সমস্ত ষড়যন্ত্র থেকে হেফাজত করেন। গার্মেন্টস শ্রমিকদের অধিকার ফিরিয়ে দেন, সমস্ত শ্রমিকদের অধিকার বাস্তবায়ন করার ব্যবস্থা করে দেন। আল্লাহ আমাদের সবাইকে ভালো রাখেন, সুস্থ রাখেন, আপনার জন্য আপনার হুকুমাত ইসলাম হুকুমাত কায়েম করে দেন। রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন, সালামুন আলাল মুরসালিন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি। সালাম আলাইকুম, আমি নাইম দক্ষিণ কোরিয়া থেকে। ভারতের বিজেপি সরকারের কিছু পাগলা মন্ত্রী আছে, বেসিক্যালি রাজনীতির মাঠে এদের আসলে বেল নাই। এরা করে কি, যে কোনো একটা ইস্যু যদি বাংলাদেশ ইস্যুতে পায়, আর সেই ইস্যু যদি কোনো কারণে ধরেন ধর্মীয় ইস্যু হয়, দেন তারা রাজনীতির একটা অপচেষ্টা করে। জনগণের সেবা না করে বাংলাদেশ ইস্যুতে কি করলো, বাংলাদেশ সরকার কখন পাত দিল, তো পাদের মধ্যে কি ঝোল বের হলো নাকি এটা ধরেন একটা ড্রাই পাত হলো, গন্ধ আসলে কেমন, এগুলো নানান বিশ্লেষণ করা বিজেপি কিছু মন্ত্রীদের কর্মকাণ্ড হয়ে দাঁড়াইছে। আপনি দেখেন শুভেন্দু মজুমদার, এই একটা মানুষ, পশ্চিমবঙ্গে যারা আছেন বারবার বলি, এই লোকটার কথার ফাঁদে আপনারা পা দিয়ে কিন্তু অনেক ধরনের ঝামেলা বাংলাদেশের সাথে ব্যবসাটা লাগিয়ে ফেলছেন। ইভেন আপনাদের ইকোনমি বলেন, পারস্পরিক বন্ধুত্বের জায়গাটা বলেন, সম্পর্কের জায়গাটা বলেন, সেখানে অনেকে বোঝে না বুঝে এই পলিটিশিয়ানদের কথাবার্তায় নানান রকম অ্যাক্টিভিটিস করে কিন্তু একটা আভ্যন্তরীণ দূরত্ব আমরা তৈরি করছি। এখন দেখেন আজকে সে কি ধরনের হুমকি ধামকি দিচ্ছে। একটা স্বাধীন সার্বভৌম রাষ্ট্রকে প্রতিবেশী রাষ্ট্র হিসেবে যদি এরকম ভয় দেখানো হয়, তাহলে আমরা তো বলতে পারি 10 টাকা কষ্টের চালান এবার সরকার না আটকায় একদম জায়গা মতো পৌঁছে দিবে। এটাকে আমাদের বড় অধিকার আছে নাকি না? আপনি দেখেন কি বলছে যে ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের কথিত নেতা, আমি তাকে কথিত নেতা বলি, একজন পলিটিশিয়ান কখনো এই ভাষায় কথা বলে না। তার বক্তব্য হচ্ছে, ভারত যদি একটি রাফাল যুদ্ধ বিমান পাঠায় তাহলে বাংলাদেশ কেঁপে উঠবে। এটা তোমার বাপের দিনের সম্পত্তির জায়গা, যে তুমি পাঠাইবার আমরা বসে বসে আঙুল চুষবো। এই গ্লোবালাইজেশনের যুগে ইউক্রেনে যদি রাশিয়া দখল করতে চাইতো মাত্র 2 দিন লাগতো, কিন্তু 3 বছর কিন্তু যুদ্ধ চলছে। এই পাগলারা এই জিনিসটাকে এখনো বোঝে না। বাংলাদেশে যদি এরকম ঘটনা ঘটে যায়, তাহলে বাংলাদেশের মিত্রশক্তি চীন বসে আঙুল চুষবে, পাকিস্তান বসে আঙুল চুষবে। কমন সেন্স। আমি ভারতের দেখেন, আমি উইথ রেসপেক্ট, আমি ভারতের বেশ কয়েকটা রাজনৈতিক দলকে খুবই শ্রদ্ধা করি। এর মধ্যে হচ্ছে আম আদমি পার্টি, অরবিন্দ কেজরিওয়ালের খুবই স্বচ্ছ একটা পার্টি আমার কাছে মনে হয়, খুবই ভালো একজন পলিটিশিয়ানও। পাশাপাশি তৃণমূল কংগ্রেস আমার কাছে মমতা দিদিও ভালো লাগে, ওনার রাজনৈতিক পলিসিগুলো ভালো লাগে। এর বাইরেও কংগ্রেসের রাজনীতি ভালো লাগে, কিন্তু বিজেপির যে রাজনীতি, এদের রাজনৈতিক যে এথিক্সটা, এটার মধ্যে টোটালি ভেজাল। ভারত সংখ্যা কি বলে, ধর্মনিরপেক্ষ রাষ্ট্র হিসেবে নিজেদেরকে দাবি করলেও বিজেপির মন্ত্রীদের, এমপিদের, কর্মকাণ্ডে বিধায়কদের আপনার কাছে কোনো কারণে মনে হয় যেটা ধর্মনিরপেক্ষ রাষ্ট্র। প্রতিবেশী রাষ্ট্রগুলোর মধ্যে এই বিজেপি সরকার গত 10 বছর ক্ষমতায় থাকার পরে মালদ্বীপ বলেন, ভুটান বলেন, নেপাল বলেন, কোন রাষ্ট্রটার সাথে তারা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রাখছে? ফাইনালি বাংলাদেশ ছিল। এই পলিটিশিয়ানদের অতি কথন কথায় কথা বাংলাদেশকে হুমকি ধামকি দেওয়া, এগুলোর কারণেই ভারতের প্রতি বাংলাদেশের মানুষের যে মনক্ষুণ্ণতা, সেটা কিন্তু একটা বড় আকার ধারণ করেছে। তার বক্তব্য হচ্ছে, বাংলাদেশের মানুষদের ভারতের সামরিক সক্ষমতা সম্পর্কে কোনো ধারণা নেই। অবশ্যই আছে ভাই, তোমরা বিশ্বের মধ্যে তৃতীয় বৃহত্তম সামরিক শক্তি, ধারণা না থাকলে আমরা কথা বলতেছি। আচ্ছা, তো বলছে তাই তিনি যুক্তরাষ্ট্র, রাশিয়া এবং চীনের কাছ থেকে ভারতের সামরিক সক্ষমতা সম্পর্কে জেনে নিতে পরামর্শ দিয়েছেন। গান্ডু এই যুগে ওই লাগে না, ঠিক আছে? এগুলা ইন্টারনেটে একটা টিপ দিলে চলে আসে। ভারতীয় সংবাদ মাধ্যম টাইমস অফ ইন্ডিয়ার প্রতিবেদনে বলা হয়েছে, গতকালকেও পশ্চিমবঙ্গের বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু বলছেন, ভারত যদি একটি রাফাল যুদ্ধ বিমান পাঠানোর সিদ্ধান্ত নেয়, তাহলেই পুরো বাংলাদেশ কেঁপে উঠবে। আর তার বক্তব্যের এক পর্যায়ে বলছে, তাদের মনে রাখা উচিত আলু পেঁয়াজের মতন সামগ্রীর জন্য বাংলাদেশকে ভারতের উপর নির্ভর করতে হয়। যে দেশ একটি প্যাকেট আয়োডিনযুক্ত লবণ উৎপাদন করতে পারে না, তাদের নিজেদের সীমাবদ্ধতা জানা নেই। কি পরিমাণ গান্ডু হলে এই কথা! বেটা, আজ থেকে প্রায় 20 বছর আগে আমরা ছোটবেলা আলিফ লেখা দেখতাম, তখন একটা অ্যাড দেখাইতো মোল্লা সল্ট, আয়োডিনযুক্ত লবণ, সম্ভবত এটা সে দেখে নাই। এর বাইরে আমরা এখানে দেখাচ্ছি আপনার। এরপর সে বলছে আলু পেঁয়াজের কথা। আচ্ছা, বাংলাদেশ যদি ভারত থেকে আলু পেঁয়াজ না কিনে, পচনশীল দ্রব্য, তো বাংলাদেশ কি না খেয়ে মরবে না? না খেয়ে থাকবে। বাংলাদেশ কৃষিতে যথেষ্ট স্বনির্ভর একটা রাষ্ট্র। পাশাপাশি আমাদেরকে কৃষিজ পণ্য সার্ভ করার জন্য পাকিস্তান আছে, মিয়ানমার আছে, চীন আছে, তুরস্ক আছে, মিশর আছে। আমরা টাকা দিয়ে জিনিস কিনবো ভাই, 5 টাকাটা প্রয়োজন 60 টাকা খাবো, কিন্তু তোমরাও তো সেল করতে হবে, তাই না? এই যে আলু আর পেঁয়াজ, এটা ধরেন একদম প্রোডাকশন লেভেল থেকে বাংলাদেশে ঢুকতে কতক্ষণ সময় লাগে? সর্বোচ্চ 5 থেকে 7 দিন। এখন এই 7 দিনের মধ্যে যখন বাংলাদেশের মার্কেটে আলু এবং পেঁয়াজটা পাচ্ছে, ভারতের কি লাভ হচ্ছে না? অবশ্যই লাভ হচ্ছে। আপনি দেখেন আলু এবং পেঁয়াজ পাঠানোর জন্য আমরা ট্রাক ব্যবহার করছি, তাই না? কিন্তু আপনি যদি বাংলাদেশে না বেচে অন্য দেশে বেচতে চান, এই উৎপাদন আপনারা যে বিশাল করছেন, সেটাকে আপনি জাহাজে পাঠাতে হবে কন্টেইনারে। কন্টেইনারের মধ্যে আবার প্রযুক্তিগত সিস্টেম আছে, 2টা কন্টেইনার আছে, একটা হচ্ছে ড্রাই, একটা হচ্ছে যেগুলোকে সংরক্ষণ করা লাগে। যখন আপনি দূর দেশে পাঠাবেন, এই কন্টেইনারের মধ্যে এই পেঁয়াজটা যদি আপনি 1 সপ্তাহ জায়গায় 15 দিন 20 দিনের শিপমেন্টে ফেলান, এই পেঁয়াজ কি পেঁয়াজ থাকবে? জীবনও থাকবে না। ইনস্ট্যান্ট সেল করা একটা জিনিস, তো তুমি কোন দেশের কাছে বেচবা? এই কথাগুলো কেন বলা লাগতেছে? যে এদের গান্ডু মন্ত্রীরা বিশ্লেষণ ছাড়াই ঠুসঠাস করে একটা কথাবার্তা বলে ফেলে। তো তার বক্তব্য হচ্ছে বাংলাদেশ সেনাবাহিনীর পক্ষে। আচ্ছা, এখানে পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সুকান্ত বলছেন, বাংলাদেশ সেনাবাহিনীর পক্ষে পশ্চিমবঙ্গের সিভিক ভলান্টিয়ারদের সামলানো নাকি কঠিন হবে। তারা আমাদের সেনাবাহিনী এদের বক্তব্যের নমুনা দেখছেন কতটা অপমানজনক বক্তব্য দিচ্ছে। বলছে পশ্চিমবঙ্গের পুলিশকে সহায়তা করার জন্য 2013 সালে আপনার একটা বাহিনী গঠন করা হয়েছিল, যেটাকে বলা হয় থাকে সিভিক ভলান্টিয়ার। তো 2014 সালে বাহিনীর নাম থেকে পুলিশ বাদ দেওয়া হয়েছে। যাই হোক, তো তাদের বক্তব্য, এই সিভিক ভলান্টিয়াররাই বাংলাদেশের সেনাবাহিনীকে থামানোর জন্য যথেষ্ট। তবে যারা ঢাকার রাস্তায় এই ধরনের মন্তব্য করছেন, তারা সরকারি কোনো পদে নেই। এখন সুকান্ত বলছেন যে তারা দেখিয়ে দিয়েছে বাংলাদেশিরা কিভাবে ধর্মীয় মানুষ। এখন এদের এই ধরনের বক্তব্যের কারণে আমার মনে হয় সরকার খুবই কঠোরভাবে এদেরকে আসলে রাষ্ট্রীয়ভাবে এদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া। ওই দেশের সরকারের কাছে যে তোমাদের এসব পাগলা মন্ত্রী এদেরকে তোমরা মুখ বন্ধ করা, নয়তো ভারত বাংলাদেশের মধ্যে জনগণ যে সম্পর্কের জায়গাটা, সেটা আরো খারাপ হয়ে যাবে।
নিশ্চয়ই যারা দেখার তারা দেখবেন। আসসালামু আলাইকুম। এতক্ষণ দেখছিলেন দেশের সর্বশেষ কিছু আপডেট নিউজ। এ সম্পর্কে আপনাদের মতামত কমেন্টে লিখে পাঠাবেন। ভিডিও ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এবারের মতো এখানেই বিদায় নিচ্ছি। শীঘ্রই দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।